বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। দর্শক, এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব মুন্সিগঞ্জ জেলা যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2 ও 3 সংসদীয় আসন নিয়ে জানবো সেসব সংসদীয় আসনে যারা তরুণ আছে, যারা সাধারণ মানুষ আছে তাদের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে যারা রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথা। দর্শক, যেমনটি বলছিলাম, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব মুন্সিগঞ্জ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে এই জেলাগুলোর সংসদীয় আসনগুলোর বিগত 4টি নির্বাচন 1991, 96, 2001 এবং 2008 এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যান আমরা একটু দেখে নেব কার্ডের মাধ্যমে। দর্শক, নির্বাচনী বছর 1991 মুন্সিগঞ্জ 1 আসনে ডাক্তার AQM বদরুজ্জৌদা চৌধুরী বিএনপি ধানেশীষ প্রতীকে, যিনি 75,099 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল AR খন্দকার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 42,583। আমরা 1996 সাল মুন্সিগঞ্জ 1 ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনি 62,787 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ধানেশীষ প্রতীকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কাজী শহীদুল নবী, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 36,473 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী পরিসংখ্যান মুন্সিগঞ্জ 1 আসনে টানা 3 বারের মতো ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, বিএনপির ধানেশীষ প্রতীকে 94,412 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে সুকুমার রঞ্জন ঘোষ, তিনি 64,994 ভোট পান। আমরা 2008 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, মুন্সিগঞ্জ 1 আসনে সুকুমার রঞ্জন ঘোষ আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,43,959 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোয়াজ্জেম হোসেন, বিএনপির ধানেশীষ প্রতীকে 99,233। আমরা মুন্সিগঞ্জ 2 আসনে পরিসংখ্যান তাকাবো এখন। মুন্সিগঞ্জ 2 আসন 1991 সালে উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এস হামিদুল্লাহ খান, বিএনপির ধানেশীষ প্রতীকে তিনি 60,697 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নজরুল ইসলাম খান বাদল, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 33,442 ভোট পান, 22 ভোট পান। আমরা 1996 সালে মুন্সিগঞ্জ 2 আসনে পরিসংখ্যান যদি তাকাই তাহলে দেখতে পাই মিজানুর রহমান সিনহা 58,455 ভোট পেয়ে বিএনপির ধানেশীষ প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নজরুল ইসলাম খান বাদল, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 39,003 ভোট পান। আমরা মুন্সিগঞ্জ 2 আসন 2001 সালে নির্বাচনী বছর মিজানুর রহমান সিনহা টানা দ্বিতীয়বারের মতো তিনি বিএনপির ধানেশীষ প্রতীকে 83,623 ভোট পেয়ে সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাগুফতা ইয়াসমিন এমিলি, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 59,534 ভোট পান। 2008 সালে মুন্সিগঞ্জ 2 আসনে শাগুফতা ইয়াসমিন এমিলি এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,07,457 ভোট পেয়ে সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মিজানুর রহমান সিনহা, যিনি গেল 2বারের টানা 2বার সংসদ সদস্য ছিল, তিনি ভোট পান বিএনপির ধানেশীষ প্রতীকে 90,086 ভোট। আমরা মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচনী বছরের পরিসংখ্যানের দিকে যদি তাকাই দেখতে পাই 1991 সালে আব্দুল হাই 64,881 ভোট পেয়ে বিএনপির ধানেশীষ প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মহিউদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 38,749 ভোট তিনি পান। আমরা 1996 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই মুন্সিগঞ্জ 3 আসন আব্দুল হাই, তিনি বিএনপির ধানেশীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো 58,704 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক 51,430 ভোট পান। আমরা পরের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই 2001 সালে মুন্সিগঞ্জ 3 আসনে আব্দুল হাই, তিনি 93,795 ভোট পান বিএনপির ধানেশীষ প্রতীকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, তিনি 80,447 ভোট পান। মুন্সিগঞ্জ 3 আসন 2008 সালের সর্বশেষ নির্বাচনী বছরের পরিসংখ্যান তাকাই এম ইদ্রিস আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,42,484 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শামসুল ইসলাম, বিএনপির ধানেশীষ প্রতীকে 1,19,940 ভোট। আমরা তখন দেখছিলাম মুন্সিগঞ্জের 1, 2, 3 সংসদীয় আসনে যারা রাজনৈতিক দল বিগত দিনগুলো যে পরিসংখ্যান সেটির আমরা চিত্র দেখছিলাম। এবার আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই সংসদীয় আসনগুলোতে যারা রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছে কি বলছেন তারা, জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি, নির্বাচনী চ্যালেঞ্জগুলো কি, সেসব শুনে আসবো। আল্লাহ যদি সহায়ক হয় তাহলে আমি তো বারে বারে বলতেছি আমার প্রধান কাজ থাকবো এই সমাজ থেকে নেশা মুক্ত করা।
আর আরেকটি কাজ থাকবো যেন কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের সন্ত্রাসী না হয়, মানুষ যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিতে বসবাস করে, কেউ কেউ যেন অত্যাচার না করতে পারে। তারপরে রাস্তাঘাট এগুলি তো জাস্ট নর্মাল কাজ, এগুলি তো সবাই করে। আমার আরেকটা ব্যতিক্রম কাজ হবে, এই অঞ্চলে কোনো হসপিটাল নাই ভালো, 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণ ভোটার এবং আমাদের নারী ভোটাররা ব্যাপক হারে তারা আমাদেরকে সাড়া দিচ্ছে। ঢাকার পার্শ্ববর্তী একটা এলাকার পরেও এটা বিগত যারা এখানে দায়িত্ব পালন করেছে তারা কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন তারা এখানে করতে পারে নাই। তার অন্যতম কারণ হলো এখানে কোনো গ্যাস লাইন না থাকাটাই, এটাই হলো উন্নয়নের অন্যতম একটা প্রতিবন্ধকতা। আমি আমার এই এলাকায় গ্যাস লাইন স্থাপন করা, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করব। জনগণ সুখ এবং শান্তি বলতে তেমন পায়নি। এর কারণ হচ্ছে যে এই দলগুলোর কাছে সৎ মানুষ ছিল না। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ছাত্র ছাত্রী, মহিলা পুরুষ এদেরকে সৎ করে গড়ার জন্য, সৎ উন্নত চরিত্রের অধিকারী, নৈতিক চরিত্রের অধিকারী, মানবিক গুণাবলী সম্পন্ন, আদর্শ আলোকিত মানুষ তৈরি করেছে। আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের আপনার যেই সমস্যাগুলো আছে এগুলো আমরা চিহ্নিত করছি এবং আমরা জনগণের কাছে ওয়াদা করছি, আমরা জনগণের খাদিম হিসাবে এই কাজগুলো আমরা পরিপূর্ণ, আমাদের যদি নির্বাচিত করে আমরা সম্পূর্ণ করতে চাই। আমি মনে করি প্রায় 4 কোটি যে ভোটার, এই ভোটারদের মন জয় করতে হবে। সেটা কিভাবে? আমার ভিশন থাকতে হবে, তারেক রহমানের যে নির্দেশিত আগামী দিনের পরিকল্পনা শুধু নয়, পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ধারক বাহক হিসাবে আমাকে যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আমি মনে করি জাতীয়তাবাদী দল এবং 31 দফার ভিত্তিতে যে ঐক্যমত্য সরকার এবং মুন্সিগঞ্জ 3 আসনে সবচেয়ে বেশি আপনারা খুশি হবেন যে আমার শহীদ যোদ্ধারা, সেখানে এনসিপি, নাগরিক অধিকারের যারা আছে সবাই একটা প্ল্যাটফর্মে এখানে কাজ করবে। আপনারা সেটা দেখবেন, সেখানে ইসলামিক যে দলগুলো আছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা অ্যাকোমোডেট করতে পারবো। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের যে সংসদীয় আসনগুলো আছে সেখানে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের কি প্রত্যাশা, কি মাঠের চ্যালেঞ্জ, সেসব শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মুন্সিগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন মাজেদুল ইসলাম, খুব সম্ভবত এনসিপি মনোনীত প্রার্থী মুন্সিগঞ্জ 2 ও সমন্বয়কারী এনসিপি মুন্সিগঞ্জ জেলা। আমরা দুজনকে সাথে পেয়েছি। আপনাদের দুজনকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। শুরুতে কামরুজ্জামান রতন, আপনার কাছে আমরা আসতে চাই। প্রথম যে প্রশ্ন আপনার কাছে আমরা রাখবো সেটি হচ্ছে, গতকাল দলের চেয়ারম্যান যে কথা বলেছিলেন নির্বাচন কমিশনের কিছুটা প্রশ্নবিদ্ধ ভূমিকা তিনি দেখতে পাচ্ছেন, মাঠ পর্যায়ে আসলে সেটি সত্যটা কতটুকু? আরেকটি বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটি কতটা আছে মুন্সিগঞ্জে? আসলে ধন্যবাদ ডিবিসির মাধ্যমে আমার মুন্সিগঞ্জ 3 আসনের সমস্ত জনগণকে ওয়াকিবহাল করে একটু সচেতনতা এবং সতর্ক দৃষ্টিভঙ্গি তৈরি করা। আপনারাই সমাজের দর্পণ। ডিবিসির মাধ্যমে আমি যে জিনিসটা আমার মানুষকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো, তারেক রহমান একটা সার্বিক নির্বাচন কমিশনের বর্তমান যে পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, উনি সার্বিক বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন। সেখানে আমার মুন্সিগঞ্জ 3 আসনকে যদি আমি ফোকাস দেই, এটাকে যদি আমি গুরুত্ব দিয়ে আমার অত্র এলাকার যে অবস্থাটা, সেখানে আমার এনসিপি ভাই নিশ্চয়ই তার দৃষ্টিভঙ্গি থেকে উনি কথা বলবেন। বাট আমাদের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা জানাবো সংখ্যা আমি দেখছি কিনা, সেখানে সবকিছুর মধ্যে কিন্তু বোঝা যাবে 22 তারিখ যখন আমরা নির্বাচনী প্রচারণায় ফাইনালি প্রতীক নিয়ে আমরা যখন আমার ধানের শীর্ষক প্রতীক নিয়ে যখন আমি কাজ করতে যাব, কাজের মধ্যে দিয়েই আমি তখনই বলতে পারবো যে পরিবেশটা আমার অনুকূলে না প্রতিকূলে। এবং আমি যতটুকু প্রশাসনকে আমি দেখেছি, ওনারা আন্তরিক এবং আন্তরিকতার যে ছোঁয়াটা, এটা আমি স্পর্শ করতে চাই। আমি কাজ করতে গিয়ে আমি বাস্তবে এটাকে রূপ দিয়ে আমি স্যাটিসফাইড হতে চাই। এবং যেহেতু এখন আমি 22 তারিখ হিসেবে পাইনি, বাট এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি যতটুকু মেনে, যতটুকু পথ চলা দরকার, নির্বাচন
কন্ডাক্ট করার জন্য মানুষকে সম্পৃক্ততা এনে আমার কাজের পরিধি এবং রিটার্নিং যে আমার যে ভোট কেন্দ্রগুলো, ওই ভোট কেন্দ্রের পুলিং এজেন্ট থেকে নিয়োগ করে সবগুলোকে আমি যতগুলো আমি এর মধ্যে আমি পেরেছি, আমি কিন্তু সচেষ্ট। এবং এই কাজ করতে গিয়ে আমি এখনো পর্যন্ত কোনো বড় ধরনের আমি বাধা পাইনি। যেগুলো প্রচারণার ক্ষেত্রে যা হয়েছে আমি প্রশাসনকে জানিয়েছি। সুতরাং আমি মনে করি এই প্রশাসন একটা নিরপেক্ষ, এবং যেখানে ডক্টর ইউনূস বলেছেন যে একটা ঐতিহাসিক একটা নির্বাচন উপহার দিবেন, সুতরাং আমি এটাকে বিশ্বাস করি। এবং যেখানেই এর ব্যত্যয় হবে, আমি সাথে সাথে আমার সচেতন নাগরিককে নিয়ে, আমার দলের নয়, শুধু আমার এখানে যারা ভোটার 5,09,083 যে ভোটটা আছে, সবাইকে কিন্তু আমি জানিয়ে কিন্তু আমি সবকিছু আমি এগোবো। প্লাস এখানে অংশীজন যারাই আছে তাদেরকেও কিন্তু আমাদের যে সার্বিক যে সমস্যাটা, এটা আমি তাদেরকেও জানাবো। এবং আমি চাবো সম্মিলিত লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবার সমান অধিকার, সমমর্যাদা এবং প্রচারণার ক্ষেত্রে আমরা যারা সমান সুযোগ পাই, এটি আমাদের ঐকান্তে সবাই মিলে এই প্রচেষ্টাটায় আমরা সচেষ্ট থাকবো। নিশ্চয়ই, আমরা সেই প্রত্যাশা রাখি আপনার কাছে আমরা আবারও ফিরবো। আপনি থাকুন আমাদের সাথে। মাজেদুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটি একই প্রশ্ন, যে আসন্ন নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ডের বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর নির্বাচন কমিশন যারা স্থানীয় পর্যায়ে আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, তারা কতটুকু দায়িত্ব পালন করছেন? আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডিবিসি, আমাদের কথাগুলো আপনারা জনসমক্ষে তুলে ধরার। মাজেদুল ইসলাম, আমার খুব সম্ভবত আপনি বোধহয় গাড়িতে জন্য। আছে, কোন এক তো জায়গায় থামিয়ে এই কি মুহূর্তে আমি কিছুক্ষণের যেটা জন্য বলতে একটু পারি, যুক্ত হওয়ার সুযোগ আছে? জি জি জি, সরি। তো বেসিক্যালি আমি আসলে লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচন কমিশনের ভূমিকা, এটা তো আসলে একটা তো সেন্ট্রালি সারা দেশব্যাপী যে পলিসি মেকিং, সারা দেশব্যাপী যে সিচুয়েশন, এটা নিয়ে আমাদের সেন্ট্রালের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জানানো হয়, সেটার বেসিসে কোর্সেস অফ অ্যাকশন নেওয়া হয়। আর আমার এলাকার ভিত্তিটা যদি আমি বলি, সো ফার আলহামদুলিল্লাহ সিচুয়েশন ইজ ভেরি গুড। এখন পর্যন্ত ধরেন আমি মানে পক্ষপাতমূলক এরকম কোনো আচরণ বা দৃষ্টিভঙ্গি কমিশনের পক্ষ থেকে ফেস করি নাই। এবং যারা জেলা পর্যায়ে আছেন এবং উপজেলা পর্যায়ে যারা আছেন অফিসারেরা, তো ওনারা হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ। আর লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলি, আমি সোফার এখনো চ্যালেঞ্জ ফেস করি নাই। আসলে যদি আমি বলি যে এনসিপি তো আমাদের আসলে অনেক নতুন দল, মুন্সিগঞ্জে আমাদের আসলে সাংগঠনিক ব্যাপ্তি অতটা এখনো স্ট্রং না। তো এটাও একটা কারণ, যে কারণে ধরেন আমরা অত ব্যাপকভাবেও যে প্রচারণা করতে পারছি তা না, বাট যতটুকুই করতে পারছি সেখানে আসলে আমি সোফার কোনো চ্যালেঞ্জ এখন পর্যন্ত ফেস করি নাই। নিশ্চয়ই, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আরো বেশ কিছু প্রশ্ন আছে আপনার প্রতি আমাদের, কিন্তু তার আগে কামরুজ্জামান রতন, আপনার কাছে ফিরতে চাই। যেটি বলছিলাম যে দীর্ঘদিন পর আপনারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, এক নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে দীর্ঘদিনের জোট সঙ্গী, দীর্ঘদিনের মিত্র এখন মাঠে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং তারা জোট 11 দলীয় জোট। আপনার সাথে সহ আলোচক মাজেদুল ইসলামও সেই জোটে আছেন। কি মনে হচ্ছে আপনাদের নির্বাচনী পথ কতটা চ্যালেঞ্জ হবে সেই জোটের বিপরীতে গিয়ে? আসলে প্রতিটি দল বা প্রতিটি মার্কার পক্ষে কিন্তু একটা জোট গঠিত হয়েছে। এই জোট গঠন, এটা এই সাবকন্টিনেন্টে এটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের পূর্বে। কিন্তু আমি আমার প্রতিপক্ষকে আদর্শিক প্রতিপক্ষ না, আমি প্রতিদ্বন্দ্বী মনে করি। প্রতিপক্ষ, আমি এই শব্দটাই ব্যবহার করতে আমি রাজি না। সেখানে হলো যে যার আদর্শ ভিত্তিক বা জোট ভিত্তিক যে প্রচারণাটা আমরা করব, সেখানে আমি আমার প্রচারণাটা নির্বিঘ্নে করতে পারছি কিনা, বা এই যে আজকে এনসিপি মাজেদ ভাই সহকারে যারাই জোট গঠন হয়েছে, তারা যদি আদর্শ ভিত্তিক জনগণের কাছে যদি তাদের অ্যাকসেপ্টেন্সটা বা তাদের যে নীতিমালাগুলো জনগণের কাছে আগামীতে 5 বছরের যে পার্লামেন্ট হবে, সেইখানে পার্লামেন্টের মাধ্যমে জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা, সেটা যদি আমার চেয়ে ভালো হয়, সেটা থেকে আমাকে সাধুবাদ আমি জানাবো। এবং আমার ভিতর থেকেও আমি তাদেরকে ওই মনমানসিকতা দিয়ে তাদেরকেও আমার যদি বেটার কিছু তারা দেখাতে পারে, সেখানে তো আমি জনগণের কল্যাণটাকে আমি বেটার মনে করব। আমার ব্যক্তি চাওয়া পাওয়া বা আমি কতটুকু জনগণের কাছে লুজ করবো, বা আমার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত হবে কিনা, আমি জয়ী হতে পারবো কিনা, তার থেকে বড় আমার চাওয়া পাওয়া হবে যে মানুষ যে প্রত্যাশা নিয়ে জাতীয়তাবাদী দলের যে জোট এবং এনসিপির বা 10 দলীয় 11 দলীয় জোটের মাধ্যমে
তারা যে মানুষের কাছে প্রতিশ্রুতিটা দেবে মুন্সিগঞ্জে উন্নয়নের জন্য, তারা যে জনগণকে যে একটা বার্তা দিবে একটা উন্নত ভবিষ্যতের জন্য, রাষ্ট্র সংস্কার, একটা বেটার একটা গুড গভর্নেন্সের জন্য তারাও যে সচেষ্ট, সেটা যদি আমাদের দলের থেকে ভালো হয় মোস্ট ওয়েলকাম। তারপরও আমি মনে করি সর্বোপরি জনগণ এর সিদ্ধান্ত নেবে, এবং জনগণের সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণ কিন্তু একটা জিনিসই জানতে চাবে যে আমি ভোট কেন্দ্র আমি যাব, যেটা আমি 17 বছর এই বাংলাদেশের কালচার থেকে এটা হারিয়ে গিয়েছিল। সেইখানে আমি যে প্রত্যাশাটা করি, এনসিপির ভাই সরকারের জোট যে প্রত্যাশাটা করে, আমরা একটা সুস্থ পরিবেশ চাই, সেই পরিবেশ মানুষকে করে দেওয়ার জন্য এই সরকার যারা বদ্ধপরিকর, নির্বাচন কমিশন যেখানে ওয়াদাবদ্ধ, আমি মনে করি এটাকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরও জবাবদিহিতা আমাদেরও থাকতে হবে। আমাদেরও সবকিছুর মধ্যে জনগণ যেন আমাদেরকে এমন ভাবে পর্যবেক্ষণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ একটা রায় দিতে পারে এবং রায়কে মেনে নেওয়ার মতো মানসিকতা যেন আমাদের মধ্যে কাজ করে, এবং এইটাই যেন আমরা মেনে নেব, এইটাও কিন্তু জনগণের কাছে এই বার্তাটা থাকতে হবে। নিশ্চয় তো দারুণ উপলব্ধি। আমরাও চাই ভোটের দিন পর্যন্ত এবং পরবর্তীতে এই উপলব্ধিগুলো কাজে আসুক। আমরা চাই মুখের কথার কাজের কথায় যেন মিল থাকে জনপ্রতিনিধিদের। মাজেদুল ইসলাম যেমনটি বলছিলেন, কামরুজ্জামান রতন যে কথাটি বলছিলেন যে তাদের আদর্শ ছেড়ে আপনাদের আদর্শ যদি জনগণ অ্যাকসেপ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে যদি বেটার কিছু হয় জনগণ বেছে নিক, কোনো আপত্তি নেই। এই যে একটা সৌহার্দ্যের প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থান, সেটি আসলে নির্বাচন পর্যন্ত কতটা বজায় থাকবে? 22 তারিখ থেকে প্রচারণা শুরু হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বলেছেন আপনাদের এখানে তো সাংগঠনিক ব্যাপ্তি ততটা না, কিন্তু জোট থেকে তো আপনারা সমর্থন পাচ্ছেন। সেই সমর্থন আসলে কতটা আপনাদেরকে ভোটের মাঠে এগিয়ে রাখছে? থ্যাংক ইউ কামরুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে উনি যেটা বলেছেন, আমরা আসলে মুন্সিগঞ্জবাসী এটা একটা মানে সারা দেশবাসীর কাছে একটা রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকবে, আমাদের মতভেদ থাকবে, আমরা মানুষ হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে পার্থক্য থাকবে, কিন্তু এই পার্থক্যগুলাকে আমরা আমাদের মধ্যে সিমিলারিটিজ অনেক বেশি পার্থক্যের তুলনায়। সো সিমিলারিটিজ, মতের মিল, এগুলোকে প্রাধান্য রেখে মুন্সিগঞ্জটাকে কিভাবে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারি, ঢাকার কাছের এত একটা জেলা, সেই হিসাবে আমরা শিক্ষা কিভাবে আরো বেশি অগ্রসর হতে পারি এবং আমাদের আরো অর্থনীতিতে যে কন্ট্রিবিউশনটা আমাদের যে হয় প্রবাসীদের পক্ষ থেকে, তো সেইটাকে আমরা আরো কিভাবে বেটার করতে পারি, সেই জায়গাটায় আজকে বিএনপি জোট যদি ক্ষমতায় যায় বা আমরা যদি ক্ষমতায় যাই, যেই যাক না কেন, আমাদের এই জায়গাগুলোতে আমরা আসলে এক এবং অভিন্ন একসাথে হয়ে কাজ করব। এবং বিএনপি ক্ষমতায় গেলেও কামরুজ্জামান ভাই বা যারা বিএনপির লিডার্স আছেন আমার এলাকার, তারা যদি মনে করেন যে না এই আইডিয়াটা মাজেদ বা এনসিপি বেটার করতে পারবে, উই আর রেডি টু কন্ট্রিবিউট। মূল কথা হচ্ছে যে আমার এলাকার উন্নয়ন, আমার দেশের উন্নয়নে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, রেগার্ডলেস অফ প্ল্যাটফর্ম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে উন্নয়ন। ধরে যেমন আমরা একটা রাজনৈতিক ডিভিশন ক্রিয়েট হয়েছে আমাদের মাঝখানে, এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল কথা। এবং এই আচরণ বা এই মনোভাব নিয়ে যেহেতু আমরা আগাচ্ছি, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে নিশ্চয় আমরাও চাই আসলে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বজায় থাকুক এবং জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে বেছে নিক তারা কাকে চাই। অসংখ্য ধন্যবাদ মাজেদুল ইসলাম এবং মোহাম্মদ কামরুজ্জামান রতন আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতি, সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান। মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি জানতে চাই, ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন মানে হিসেবে আর 24 দিনের মতো বাকি আছে, কেমন প্রচারণা 22 তারিখ থেকে শুরু হবে? কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ বিএনপি প্রার্থীদের জন্য আগামী নির্বাচনী মাঠে? আমাদের মুন্সিগঞ্জ 1 আসন, আসলে আপনি হয়তো জানেন যে 91 সাল থেকে এটা বিএনপির ঘাঁটি। যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। আর যখন এই নিশিরাতের ভোট
কিংবা আমি দামি ভোট, এগুলো তো আসলে ভোটের আপনি ডক্টর এ কে এম বদরুদ্দোজা চৌধুরী তিনি সেখান থেকে নির্বাচন বদরুদ্দোজা চৌধুরী, মাহিবী চৌধুরী, হ্যাঁ, এখানে ধানের শীষের প্রার্থী সবসময় পাস করতেন। নিশ্চয়ই। এবং সার্বিক পুরো আসনগুলো যে 1, 2, 3 যে আসনগুলো আছে সবগুলো মিলিয়ে আসলে কতটা চ্যালেঞ্জ, যেহেতু দীর্ঘ সময়ের জোট সঙ্গী এবার আপনাদের নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী? আমাদের আসলে মুন্সিগঞ্জ 1, 2, 3 এখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, অ্যাকচুয়ালি আমাদের প্রতিদ্বন্দ্বী এখন নেই। যারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একেবারে নগণ্য সংখ্যক ভোটার হয়তো ভোট পাবেন, বা যারা হয়তো বিএনপি কে অপছন্দ করেন, হ্যাঁ, তারা হয়তো ভোট দিতে যাবে কিনা, দিলেও হয়তো অল্প সংখ্যক, বিশাল ব্যবধানে এখানে বিএনপি প্রার্থী। বাংলাদেশের সব দিক একরকম, মুন্সিগঞ্জ আরেক রকম। মুন্সিগঞ্জে সবসময় ধানের শীষের একটা জোয়ার সবসময় থাকে। এটা ধানের শীষ প্রতীকের বাইরে কেউ ভোট দেবেন না। বিদ্রোহী প্রার্থী থাকলেও সেটা ধানের শীষের ভোটাররা ধানের শীষেই ভোট দিবে, অন্য কোনো মার্কায় দিবে না। অর্থাৎ আপনারা কনফিডেন্ট যে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে? আপনি থাকুন আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, মুফতি শাহাদাত হোসাইন, সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলার। মুফতি শাহাদাত হোসাইন, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে, তাহলে দর্শকরা আপনাকে শুনতে পাবে। আপনার ডিভাইসটা বোধহয় একটু আনমিউট করলে পরে দর্শকরা আপনাকে শুনতে পাবে। মুফতি শাহাদাত হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ডিভাইসটাকে আনমিউট করার সুযোগ আছে কি? তাহলে আমরা আপনাকে শুনতে পাবো। জি, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এখন আসলে জোটের সাথে নিয়ে আসন বন্টন নিয়ে একটা আমরা দেখেছি যে এখনো কোনো ক্লিয়ার ইনফরমেশন নাই 47টা আসন নিয়ে, যদিও জামায়াত বলেছে শেষ পর্যন্ত অপেক্ষা করবে। কি মনে হচ্ছে তাহলে আপনাদের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়ালো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিবিসি নিউজের মাধ্যমে যারা আমাদের এই সংবাদ দেখছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার 68টি ইউনিয়নেই আমাদের কমিটি রয়েছে। এমনকি আমাদের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির বিস্তীর্ণ রয়েছে। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জে আমাদের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন যে এককভাবে নির্বাচন করবেন, সেই লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন এবং ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভালো অবস্থান করবে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নিশ্চয়ই এককভাবে যেহেতু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মাঠে, তাহলে এখন বিএনপির মতো বড় দল জামায়াত আছে এবং তারা জোট আছে, 10 দলীয় জোট, আপনারা সহ 11 দলীয় জোট ছিলেন। কি মনে হচ্ছে সবকিছু মিলে একটা এত বড় জোটগুলোর বিপক্ষে কি আপনারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন 11 দলীয় জোটের সাথে নির্বাচন না করার যে মনস্থ করেছে, তখন থেকে আমাদের নেতাকর্মীদের দেখতে পেরেছি তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করছে। কারণ হলো যে 11 দলের জোটের ভিতরে নির্বাচনে গেলে কখন আমাদের আসনে কোন আসনে দেয়, কারা নির্বাচন করে, মানুষের ভিতরে একটা হতাশা ছিল। এখন যেহেতু আমাদের নেতাকর্মীরা বুঝতে পেরেছে আমাদেরকে সকল জায়গায় সকল আসনে আমাদের নির্বাচন করব, তো তাদের ভিতরে মনোভাব ফিরে আসছে, নির্বাচনের মনোভাব। এবং আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি নির্বাচনগুলো 18 নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং পিছনের যে নির্বাচনগুলো আছে শুধু 14 নির্বাচন এবং 24 নির্বাচন অংশগ্রহণ করে নাই, যেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই, আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে নাই। বাকি যে নির্বাচন করেছে এবং স্থানীয় নির্বাচন করার কারণে এখন আমাদের গ্রামগঞ্জের সকলের কাছে এই আমাদের যে প্রতীক রয়েছে হাত পাখা, এটা সকলের কাছেই পরিচিত এবং সকলেই ঈর্ষাদ চরমনায় একজন আস্থাভাজন নেতা বাংলাদেশের, যার কথা এবং কাজে মিল আছে। এজন্য মানুষের আস্থা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এককভাবে নির্বাচন করছেন এবং আপনারা মনে করছেন জনগণের আস্থা আছে আপনাদের প্রতি, অর্থাৎ আপনারা আশা করছেন যে নির্বাচন আপনাদের ফলাফল আপনাদের পক্ষে আসবে। মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, মুফতি শাহাদাত হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, লক্ষ লক্ষ তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। দর্শক, আমরা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, নানা প্রত্যাশার কথা। আমার প্রত্যাশাটা থাকবে আমি যে লোককে ভোট দেব
বা যাকে ভোট দিয়ে নির্বাচিত করব সে যাতে আমার এলাকার আমার অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে তার ন্যূনতম হলেও জ্ঞান থাকে এবং সেই সমস্যা সমাধানের তার শক্তি থাকে। এবারকার ভোটটা আমরা আমাদের পছন্দ মতো মন মতো ভোট দিতে পারবো, এটা আমরা আশাবাদী। শিক্ষা ব্যবস্থার মানটাকে আরও যেন উন্নত করা হয় এবং আমাদের বিভিন্ন সেক্টরে যে করাপশনগুলো রয়েছে এগুলো যেন দূর করে এবং সাধারণ জনগণ যেন কোনো রকম ভোগান্তিতে না থাকে এই বিষয়টা যেন নিশ্চিত করতে পারে, এই প্রত্যাশা আসলে থাকবে। যেই সংসদ সদস্য হয়ে আসবে আমাদের এই মুন্সিগঞ্জ 3 আসনে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে মুন্সিগঞ্জকে যেন একটি মডেল করা হয়। আমরা চাচ্ছি যে তরুণরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ভোট কেন্দ্র যাতে কোনো ভয় ভীতি এগুলো না থাকে এবং সর্বোপরি হচ্ছে যে নির্বাচন কমিশনার স্বাধীন এবং নিরপেক্ষ থাকা। একটি প্রত্যাশা থাকবে প্রথমত এবং চিকিৎসা খাত, যেটা চিকিৎসা খাতে উন্নয়ন। প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি স্মার্ট, উচ্চশিক্ষিত, সুচিন্তার লোক অবশ্যই হওয়া উচিত। আমরা অবশ্যই একটি ভালো নির্বাচন চাই এবং ভালো জনপ্রতিনিধি চাই। আমরা শুনছিলাম সেখানকার বিভিন্ন ভোটার যারা আছে তাদের প্রত্যাশার কথা। দর্শক, এবার নির্বাচনকালীন মুন্সিগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব অতিরিক্ত পুলিশ সুপারের কাছ থেকে। অন্যান্য বছর না হয়ে থাকলেও এবার প্রথম পুলিশ সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নির্বাচনী দায়িত্ব কিভাবে পালন করা হবে সেজন্য প্রত্যেকটি সদস্যকে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা এই প্রশিক্ষণ হাতে কলমে গ্রহণ করে তারা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত হয়েছে এবং সে অনুযায়ী তারা প্রস্তুত রয়েছে। এর সাথে একটি অতিরিক্ত সংযোজন হচ্ছে বডি অন ক্যামেরা। এবার নির্বাচনী যারা দায়িত্ব পালন করবে, বিশেষ করে কেন্দ্রে যারা দায়িত্বে থাকবে তাদেরকে বডি অন ক্যামেরা দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ সদস্য কি করছে সেটি যেমন জানা যাবে, পুলিশ সদস্যের উপস্থিতিতে অন্য কোনো ঘটনা ঘটছে কিনা, কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছে কিনা সেটাও জানা সম্ভব হবে। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, নির্বাচন এলে জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেই সব নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী সুজন হায়দার। সুজন হায়দার, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আসন্ন নির্বাচন নিয়ে কেমন দেখছেন সেখানে সাধারণ মানুষের তাদের প্রত্যাশা, তাদের নির্বাচনী ভাবনা, সেই সাথে গণভোট ইস্যুতে তাদের আসলে অবস্থানটা কোন জায়গায় জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে তৃণমূলে কিন্তু নানা সমীকরণ রয়েছে এবং ভোটারদের মাঝেও কিন্তু নানা ধরনের হিসেব নিকেশ রয়েছে। তো সেই হিসেব নিকেশের কিছু অংশ আজকে আমরা সরাসরি মুন্সিগঞ্জের ভোটারদের কাছ থেকে জানবো। আমার পাশে এই মুহূর্তে একজন তরুণ ভোটার রয়েছে, আমি তার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে কেমন নির্বাচন প্রত্যাশা করেন। আসলে দীর্ঘ 17 বছর পর আমরা ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা পরিবেশ পাচ্ছি এবং আমি আশা করি বিগত ফ্যাসিস্ট সরকার যেইভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগে একটা বাধা তৈরি করছিল, এইবার যাতে প্রত্যেকে আমরা আমাদের নিজেদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারি, এটা আমি আশা করি। বর্তমান যে ইন্টারিম সরকার আছে আমি তাদের কাছে প্রত্যাশা রাখি যে তারা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে এবং ভোট কেন্দ্র দখলের মতো এর আগে যেরকম আওয়ামী লীগ সরকার ভোট কেন্দ্র দখলের মতো ধৃষ্টতা দেখাইছে, এবার যাতে এই ধৃষ্টতাটা কেউ না দেখায়, তার লোকবল প্লাস তার পেশি শক্তি প্রয়োগ করতে না পারে, এই জন্য যাতে সঠিক একটা ব্যবস্থা নেয় ইন্টারিম সরকার, আমি ইন্টারিম সরকারের কাছে এই দাবি রাখি এবং এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন এবারে নির্বাচনে আপনি? আসলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা জাতীয়তাবাদে একটা প্রবাদ। কিন্তু এর মাঝে দেখা যাচ্ছে যে মার্কা নয়, আপনারা মন দেখে, ব্যক্তি দেখে চয়েসফুলি একজন নেতা নির্বাচন করুন, তাহলে দেশে সমৃদ্ধি বাড়বে আমার মতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের যে প্রত্যাশা, যে আশা, এবারে নির্বাচনে কি সেটার প্রতিফলন ঘটার সম্ভাবনা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে মুন্সিগঞ্জের রাজনীতির একটু ব্যতিক্রম। আপনার মাধ্যমে জানাতে চাই, মুন্সিগঞ্জ বিএনপির একটা দুর্গ। যেহেতু এখানে দুইজনের প্রতিপক্ষ দুইজনই আছে, আর যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বী আছে তারা তেমন গুরুত্বপূর্ণ না। বিএনপির মাধ্যমে এখানে দুইটা প্রতিদ্বন্দ্বিতা হবে।
একটা হচ্ছে আব্দুল হাই পরিবার, আপনারা জানেন তিনি মুন্সিগঞ্জের অবিসংবাদিত নেতা, তিনি খুব জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। তার সহদর সুযোগ্য ছোট ভাই মহিউদ্দিন আহমেদ, তিনি বর্তমান মুন্সিগঞ্জ বিএনপির সদস্য সচিব, জেলা সদস্য সচিব। আর অধিকটা আছে কামরুজ্জামান রতন ভাই। তো এই ভোটের সমীকরণে যেহেতু আমরা জন্মের পর থেকে দেখতেছি এই আব্দুল হাই পরিবার বিএনপিকে লালন পালন করতেছে, তাদের ত্যাগ, তাদের বিসর্জন বলে শেষ করা যাবে না। আর ওদিক দিয়ে রতন ভাই, তিনি ঢাকা সেন্ট্রালে রাজনীতি করছেন, তিনিও জাতীয় নেতা, কিন্তু মুন্সিগঞ্জে তার পদচারণা কম। যদিও সে এই বিএনপির প্রতীক যেটা ধানের শীষ পেয়েছেন, ধানের শীষের প্রতি মানুষের দুর্বলতা আছে। সাথে সাথে এটাও বলতে চাই যে আব্দুল হাই পরিবার এবং মহিউদ্দিন আহমেদ প্রতিফলন ঘটবে কিনা যদি একটু বলতেন, যে আপনাদের প্রত্যাশার প্রতিফলন। প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটবে। নির্বাচন সুস্থ হলে আমরা যে কর্মী বান্ধব যে নেতা, সেটা হচ্ছে মহিউদ্দিন ভাই। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে জনপ্রতিনিধিদের কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে আপনার? জনপ্রতিনিধি যেই পাশ করে আসুক না কেন, আমার মনে হয় মুন্সিগঞ্জের সবচেয়ে যাতায়াত ব্যবস্থা আসলে খুবই সমস্যাগ্রস্ত। আমরা এই যাতায়াত ব্যবস্থার যদি সমূহ সুরাহা তারা যদি করেন, তাদের মনোনয়নে বা তাদের নির্বাচিত হওয়ার পরে এই রেল লাইন, আমাদের মেট্রো রেল লাইনটা যদি তারা সংযোগ করার জন্য উদ্যোগ নেন, আমার মনে হয় তাহলে মানে জনমানুষের কল্যাণে কাজ হবে। ধন্যবাদ। আপনি একেবারে সংক্ষিপ্ত বলবেন যে কি প্রত্যাশা রয়েছে জনপ্রতিনিধিদের কাছে আপনাদের? আমি একটা প্রত্যাশা রাখি, আগামী নির্বাচনে যে সংসদ নির্বাচিত হবে, আমাদের মুন্সিগঞ্জের মীর কাদিমের যে বেদি পল্লী আছে, যে বেদিরা যেই ওনারা ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই নদীর মধ্যে তারা বসবাস করে। তো যিনি সংসদ সদস্য নির্বাচিত হবে, তার কাছে আমার আবেদন থাকবে উনি যেন এই বেদেদের জন্য একটি বসবাসযোগ্য একটি জায়গা তৈরি করে দেয়। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, আপনি শুনছিলেন মুন্সিগঞ্জের তৃণমূলের যারা ভোটার রয়েছে তাদের আশা প্রত্যাশার কথা। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। শেষ মতো থাকুন, ভালো থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।